মেঘ বরাবরই খুব অভিমানী, অল্পতেই কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনও মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়া নেই। তড়িঘড়ি করে তানভীর বাড়িতে ঢোকে, এসে মাকে জিজ্ঞেস করে সে। মেঘ খেয়েছে? হালিমা খান সহসা উত্তর দিলেন। সন্ধ্যার পর থেকে এত ডাকছি, দরজা তো খুলছে না। তানভীর আর কথা বাড়ালো না, তড়িৎ গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো, মেঘের সাড়া নেই। আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল। মেঘ, তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম। মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসলো, কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুলল। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তোলেনি, শুধু ধমকি দেয়, কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ। কখন আবির ভাইয়ের মতো নাকে মুখে মারবে থাপ্পড়, বিশ্বাস নেই। দরজা খুলতেই নরম স্বরে তানভীর বলল। খেতে যা। মেঘ তানভীরের এত নরম স্বর কোনো দিন শোনেনি, ভাবতেই পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে। খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব। তানভীরের এমন কথায় মেঘ আহাম্মক বনে গেল। তানভীর ভাই বরাবরই এরকম, নিজেই ছাড়বে আবার নিজেই আদর করবে, এটা সেটা কিনে আনবে মেঘের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শোনেনি এর আগে। নিমিষেই মনটা খুশিতে ভরে গেল মেঘের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করছে, কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান। সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন? ঠিক ওই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি। আমাকে কেন কষ্ট দেস? তোকে কে কি বলে? দুদিন পর পর না খেয়ে পড়ে থাকিস, কিছুদিন পর যে অ্যাডমিশন, না খেলে পড়বি কিভাবে? আর না পড়লে ভর্তি হবি কিভাবে? তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস। সে সারাদিন ভণ্ডের মতো টই টই করে ঘুরে, আর তুইও এখন তার ভাব নিচ্ছিস। খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শোন, মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না। তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না? এতটুকু বলেই চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে। আবিরের চাহনিতে পরিষ্কার রুষ্টতা, শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে। কড়া কণ্ঠে মামুনির দিকে তাকিয়ে প্রশ্ন করল। কি হয়েছে? পৌরুষালী কণ্ঠে আটকে ওঠে মেঘ। হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল। খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, কি করব ওকে নিয়ে? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল। ওকে কিছু বলো না, কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে। একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব। আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান, কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না। এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানবীর এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো, এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন। দুইজন মিলে মেঘকে শাসন করবে, ভাবতেই মেঘের বুক কেঁপে ওঠে। আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের। আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে, এতেই খুশি খুশি লাগছে মেঘের। এতক্ষণ মনে হয়ে গেল তানবীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে। তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানবীর ভাইয়ের রুমে, কিন্তু তানবীর ভাইয়া রুমে নেই। কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল তানবীরের কণ্ঠ, কিন্তু কোথায় আছে? বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল। ভাইয়া। তানবীর পাশের রুম থেকে উত্তর দিল। আবির ভাইয়ের রুমে আমি, আয়। আবির ভাই নামটা শুনেই মেঘের বুকটা হু হু করে ওঠে চিন্তায়। নিজেকে নিজের সাহস দেওয়ার চেষ্টা করলো, তারপর গুটিসুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো। মোবাইলটা দিয়ে যাই, তুমি কাজ করো। আরে ভেতরে আয়, বস তুই, তোকেও দরকার লাগবে। মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো। আবির নেই রুমে, ওয়াশরুমে আছে মনে হয়। তানভীর ফোন নিয়ে কি যেন করছে, তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির। মেঘের দৃষ্টি পড়ে সেদিকে। একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার, ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরের টি শার্টটা অনেকটাই ভিজে গেছে। মেঘ টেনে হিঁচড়ে দৃষ্টি নামিয়ে আনলো, মনে মনে ভাবছে, একটা মানুষ এত কিউট কিভাবে হয়? যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম।
সারাদিন পড়তাম আর দেখতাম, তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। লোকটা ফর্সা নন, শ্যামলা গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর। সবচেয়ে মারাত্মক ওনার লুক, তাকানোর স্টাইল। উফ, যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি। আবির খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে কি যেন করছে। তানভীর মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানভীর ভাইয়ার ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে। অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওর অ্যাকাউন্টটা খুলে দাও, আমার গুরুত্বপূর্ণ কল আসছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। মেঘ বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না, বুকটা এখনও ধুকপুক করছে। আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে। জন্ম তারিখ, সাল, নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে। তখনই রুমে ঢুকলো তানভীর। সহসা বলে উঠল, শেষ? এই বলে ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে তানভীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দিই, অ্যাকসেপ্ট করো নাকি? আবির গম্ভীর কণ্ঠে বলল। আমায় রিকোয়েস্ট দিতে হবে না। তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিও, না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ের কথায়। মেঘের তো কখনো সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলার। তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল, তুই এখন যা, আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নিব। তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু। মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করেই রুমে চলে আসলো মোবাইল নিয়ে। মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়ল সাজ্জাদুল খান আবির, অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। মেঘ শোয়া থেকে উঠে বসে। মেঘের খুশি দেখে কে? ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড সেটাই আবির ভাই। তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ। তার 5 মিনিট পর অ্যাকসেপ্ট করলো তানভীর ভাই। আবির ভাইয়ার আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা আর সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা ও মাই গড, ওয়াও। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি। কখনো যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আজ শনিবার, আবিরের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির। 7:30 বাজে মাত্র। নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয়। 2 বার ডাকতে ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খোলে। সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই। নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছে না। প্রথমে ভেবেছে এটা স্বপ্ন, তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আচমকা এইভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভ্যাবাচাকা খেলো মেয়েটা। মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লিপটে আছে এখনো। আবির পূর্ণ দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশী রাঙা মুখ বিবর, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আই। পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল। আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটের নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ। এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে। 2 বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না। প্রাইভেট থাকলে আগে খায়, না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে, তাকিয়ে বললেন, আয় আয় বস মা, কি খাবি বল। টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে, সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসার বিন্দুমাত্র পরিমাণ ইচ্ছে নেই তার, কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘুরে থাকে। মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে বসতে হলো এই চেয়ারে।
আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখছিল রাজপুত্রের মতো, কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। শীর্ণ বক্ষ ধরফর করছে মেঘের, মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, মুখটাই তুলতে পারছে না। আলী আহমেদ খান হঠাৎ করে বলে উঠলেন, মেঘমা, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে। সারাদিন তুমি বাইরে থাকবে, তাই তাকে সন্ধ্যার পর আসতে বলছি। মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে। বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে। আবির সবার সাথে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের পেছন পেছন আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন। ইকবাল খান আগেই অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে। আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠেন, স্যার, আপনি একটু বসতে হবে। বড় স্যার না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না। আবিরের পায়ে রক্ত মাথায় উঠে যাচ্ছে। রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যে অফিসে ঢুকলেন 3 ভাই। আবির তখনও বসেই আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন। স্যার, আপনাকে ভেতরে যেতে বলেছে। আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে গেল। অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো। ঢুকতেই সবাই হাততালি দিয়ে কনগ্রেচুলেশন জানাচ্ছে আবিরকে। দু একজন ছবি তোলায় ব্যস্ত। বাবা, চাচা 3 জন আর আবির মিলে একটা কেকও কাটলো। 3 ভাইয়ের তো আজকে খুশির দিন। বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে। এর চেয়ে বড় পাওয়া আর কী বা আছে? তানভীরের মতো আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না, তখন তো কিছুই করার ছিল না। আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে। ঘণ্টাখানেক হলো আবির অফিসে এসেছে। এরই মধ্যে চাচ্চু ইকবাল খান ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন। তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে, খুনসুটি করছে। এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার। সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে। প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ। মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল। 6টায় বাসায় ফিরেছে আবির। এসেই সোজা রুমে চলে গেছে। শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে। হয়তো ঘুমিয়ে পড়েছিল। দুঃস্বপ্নই দেখলো কিনা আচমকা উঠে বসলো বিছানায়। আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো। পরিস্থিতি স্বাভাবিক। মালিয়া খান এবং হালিমা খান কাজে ব্যস্ত। আদির আম্মু আদিকে নিয়ে পড়াতে বসেছে। মিমো হয়তো পড়ছে নিজের রুমে। কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল। হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায় মামনি? মেঘের টিউটর এসেছে, পড়ার ঘরে পড়াচ্ছে। ও আচ্ছা, আমায় একটু কফি দিতে পারবে? আচ্ছা ঠিক আছে। আবির ছোটবেলা থেকেই নিজের মা হালিমা খানকে আম্মু, তানভীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত। এত বছরও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টতা মিশে আছে। সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে। 20 মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে। বয়স হয়তো 22-23 হবে। 5 ফিট 7 কি 8 হবে লম্বা, চোখে চশমা। হালিমা খানকে বলল, আন্টি আজ আসি, আবার কাল আসবো। হালিমা খানও হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে। এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল, চটে গেল ভীষণ। সবে গিয়ে ঘুষি বসালো সোফার পাশের দেয়ালে। আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্ত বসলো না, সোজা উঠে ধপাধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। অতিরিক্ত রাগে আবিরের তামাটে চেহারা রক্তবর্ণ ধারণ করেছে। চক্ষু যুগলে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। 5-7 মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামছে আবির। মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে। আবির ভাই হুলস্থুল বাঁধিয়ে নামছে। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানসিক টানাপোড়েনে ভুগছে মেয়েটা। আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ। আবিরকে দেখলে যেন খেই হারায় বারবার। হৃদয় কেঁপে ওঠে অষ্টাদশীর। কেমন অস্থির অস্থির লাগে। যেমন মারাত্মক চাহনি তেমনি মারাত্মক তার চলাফেরা। মনে মনে এসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যায় মেঘ।
আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরের ঝাঁঝালো গন্ধ সাথে তীব্র স্প্রের গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায়। সহসা ঘোর কাটে মেঘের। সিঁড়িতে আবির ভাই নেই। কয়েক কদমে আবির পৌঁছে গেল মেইন গেটের কাছে। হঠাৎ রান্নাঘর থেকে মালিয়া খান ডাকলেন। এই সময় কোথায় যাচ্ছিস বাবা? মেঘ পেছনে ফিরে তাকায় সেদিকে। আবির চৌখাটের বাহিরে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধিত কণ্ঠে উত্তর দিল, বাইরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। এক মুহূর্ত দাঁড়ায়নি সে, ক্ষিপ্র বেগে হেঁটে চলে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে, কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে। কয়েক মুহূর্ত পরে মেঘও যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায়। আজ তার অনেক পড়া, আগামীকাল রবিবার, কোচিংয়ে পরীক্ষা, ক্লাস, নতুন টিউশন, সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে। রাত 9টায় খেতে বসেছেন সবাই। খানবাড়ির খাবার টেবিলটা অনেকটাই লম্বা। টেবিলের এক পাশের প্রস্থ বরাবর বসেন আলী আহমেদ খান, খানবাড়ির বড় কর্তা। ওনার বিপরীতে কোনো চেয়ার নেই, কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়িতে কারোরই নেই। এক পাশে 4টা চেয়ার, ইকবাল খান, আদি, তানভীর ভাইয়া আর আবির ভাইয়ার চেয়ার এক পাশে। আবির ভাই না থাকাকালীন ও চেয়ারে সরানো হয়নি। অন্য পাশে 3টা চেয়ার, মোজাম্মেল খান, মিম আর মেঘের। মেয়ে মানুষ গা ঘেঁষে বসা পছন্দ করে না, তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে 3টা চেয়ার দূরে দূরে রেখেছে। যদিও মেহমান আসলে আরও 3-4টা চেয়ার অনায়াসে ফেলা হয়। এত বছর আবির ভাই না থাকায় মেঘ একেবারে কর্নারের চেয়ারটাতে বসেছে। আবির ভাই ফেরার পরও তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতেই বসতে হয়। আবির ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া দুটোই মেঘের কাছে সমান। রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষরণ সহ্য করা, বুকের ভেতর উথাল পাথাল ঢেউ সামলানো, সেই ধারালো চোখের চাহনি প্রতিবার যেন পিস পিস করে কাটে অষ্টাদশী হৃদয়টা। এদিকে বোকা মেঘ এখনও অনুধাবনই করতে পারছে না আবির ভাই কি তার শুধুই ক্রাশ, নাকি সে তার প্রেমেও পড়েছে। আচমকা আলী আহমেদ খানের রাশভারী কণ্ঠে মেঘের গাঢ় চিন্তার ব্যাঘাত ঘটল। আবির কোথায়? অফিসের কাজ তো সেই সন্ধ্যাবেলায় শেষ, তাহলে এত রাতে কোথায় এসে? ও তো সন্ধ্যায় এসেছিল, রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো। ছেলেদের নিষেধ করো রাতে ঘোরাঘুরি করতে। ইকবাল খান সাবলীল ভঙ্গিতে বলে উঠলেন, বড় ভাইয়া তুমি চিন্তা করো না, ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে, বন্ধুদের তো একটু সময় দিতে হয়। আলী আহমেদ খান চুপচাপ খাওয়া শেষ করলেন। ওঠার আগে মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন, শাহরিয়ার কেমন পড়ে আছেন মা? মেঘ নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ, ভালো পড়িয়েছেন। আর কোনো কথা বললেন না। উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে। তার কিছু সময় পর বাকি দুই ভাইও যে যার রুমে চলে গেল। খাবার টেবিলে বসে বসে খাচ্ছে খান বাড়ির 3 বাদর। মেঘ বড় বাদর, মিম হলো মেজ বাদর আর আদি হলো সবচেয়ে ছোট বাদর। 3 জনে রাজ্যের গল্পে মেতেছে। হালিমা খান এসে ধমক দিলেন, এই মেঘ, তোর কি এখন বাদরামি করার সময়? 2 দিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে, পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকছিস সব সময়। মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল। কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে গেল, পড়াশোনায় মনোযোগ দিল। আবির কত রাতে ফিরেছে সে হদিশ কেউ রাখেনি। তানভীর ফিরেছে 11টায়, তখনও হালিমা খান অপেক্ষা করছিলেন। তানভীর মাকে ঘুমিয়ে যেতে বললেন, তারপরও হালিমা খান 12টা পর্যন্ত অপেক্ষা করলেন। আবির ফেরেনি, তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন। আবির ফিরেছে রাত 2টার দিকে। কোনো রকমে ফ্রেশ হয়ে বেলকনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে। দৃষ্টি নিবদ্ধ দূরে ওই চাঁদে। কিছুক্ষণ পর পর মেঘে ঢেকে যায়, আবারও আলোকিত হয়। আবির কি যেন ভাবে খানিকক্ষণ, তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধালো, তুই কি কোনোদিন শুধরাবি না? কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত। সকাল 8টায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে মিম, মেঘ, আদি, তানভীর আর কাকামণি ইকবাল খান। বড় দুই ভাই ভোর সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। মেঘ মিমের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত। তানভীর যেন দেখেও না দেখার মতো খাচ্ছে। আগে হলে একটা ধমক দিয়ে বলতো, চুপ থাক। আজ যেন কিছুই করলেন না। তাই মেঘ আর মিম আপন মনে গল্প করে খাচ্ছে। মেঘের মনোযোগ ভাঙল কারো চেয়ার টানার শব্দে। মেঘ তৎক্ষণাৎ তাকালো। আবিরের নিখাদ দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ। মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। বুকের ভেতর ধুকপুকের মাত্রা বাড়ছে।
তারই সাথে নিযুক্ত হলো চিন্তার সাপ। মাথা নিচু করে মনে মনে বলল, আবির ভাইয়া সারা রাত ঘুমাননি, ফ্যাকাশে হয়ে আছে মুখটা, কি হয়েছে ওনার? এসব ভেবেই মেঘ হাতকে উঠছে বারবার। গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে, রাতে কখন ফিরেছেন উনি? কোথায় ছিলেন সারা রাত? মিমের ডাকে স্বাভাবিক হলো মেঘ। মিমের খাওয়া শেষে উঠে যাচ্ছে। এতক্ষণে তানভীর আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন। খাবার টেবিলে এখন শুধু আদি, আবির আর মেঘ। মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো। যেই না উঠতে যাবে আবির ভাই মেঘের প্লেটে আরও 2 চামচ ভাত দিলেন। মেঘ ছোট করে চিৎকার দিতে গিয়েও দিল না। চোখ পড়ল আবিরের দিকে। আবিরের তামাটে মুখটা দেখেই চোখ নামিয়ে নিল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, এগুলো শেষ করে তারপর উঠবি। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির আবারও বলে উঠল, তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি, খাস না খাস না। এখন চুপচাপ খা, একটা কথা বলবি তো 1 চামচ বাদ দেব। মেঘ চিবুক গলায় ঠেকালো। অল্প অল্প করে ভাত খাচ্ছে। হঠাৎ আদি উৎফুল্ল মেজাজে বলল, মেগাপু, আমার খাওয়া শেষ, তুমি লাস্ট, হা 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 হা। মেঘের মুখটা আরও ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগেই 3 ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল যে আগে খেয়ে ফার্স্ট হবে তাকে একটা কিটক্যাট দেওয়া হবে। মেঘই ফার্স্ট হতো, কিন্তু আচমকা আবির বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়। তাই মিম ফার্স্ট হয়ে গেছে। আদির আগে খাওয়া শেষ করলে তো অন্তত পক্ষে দ্বিতীয় থাকতো। আবির ভাইয়ের ওপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ। সঙ্গে সঙ্গে মনোযোগে বিঘ্ন ঘটল। মনে মনে বলল, আবির ভাইকে কি জিজ্ঞেস করব কি হয়েছে? ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে। মেঘের জিজ্ঞাসু নেত্রযুগল আবিরের মুখের পানি। মেঘের হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। আবির ভাইকে দেখলে প্রতিবার যেমন বুকের ভেতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে, আজও তার ব্যতিক্রম হলো না। মুখ দিয়ে টুস শব্দটা বের করতে পারছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ নামিয়ে গ্লাস টেনে ঢক ঢক করে পুরো গ্লাসের পানিটা শেষ করলো। আবিরের এদিকে কোনো মনোযোগ নেই, সে তার খাওয়াতে মগ্ন। মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে, তাই কোনো রকমে কাপা কাপা পায়ে বেসিনে চলে গেল। আবির চোখ তুলে এক পলক দেখলো প্লেটটা খাওয়া শেষ, তাই আর কথা বাড়ায়নি। হাত ধুয়ে কোনো রকমে রুমের উদ্দেশ্যে ছুটলো মেঘ। সিঁড়িতে এমনভাবে ছুটেছে যেন থামলেই পায়ের শিরশিরে গড়িয়ে পড়বে নিচে। 9:30 কি 40 বাজে। আবির বাসা থেকে বের হচ্ছে। আব্বু আর চাচু সেই সকালে অফিসে চলে গেছেন, তাই আবির একটু পর গেলেও সমস্যা নেই। আবিরের কিছুটা পেছনে মেঘও বের হলো। আজ রবিবার, কোচিং খোলা। মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই বাইক ঘোরাচ্ছে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। সেদিন প্রথম এখানেই দেখেছিল আবির ভাইকে। সেই থেকে অষ্টাদশীর ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে শুধুই আবির ভাই। অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিংয়ে যেতে। আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি। শুধু মেঘ কেন, মিম আদি কেউই ওঠেনি। মেঘের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে, প্রকৃতির সৌন্দর্য বাতাস উপভোগ করবে। মনে মনে ভাবল, আবির ভাই কি আমায় নিয়ে যাবেন? হঠাৎ আবিরের কণ্ঠ কানে বাজলো। মেঘ, নিজের নামটা আবির ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে। মনে হচ্ছে তরোয়াল দিয়ে ফালা হয়ে গেছে হৃদয়টা। মনের মধ্যে হাজারো পাখির কলরব ধারা যেন বলে বেড়াচ্ছে, তোর ক্রাশ তোকে ডাকছে। আবিরের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও। ডাকছি তো। মেঘ চুপসে গেল। চোখ নামিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে। মনে মনে ভাবল, আবির ভাই কি সত্যি আমায় বাইকে করে নিয়ে যাবেন? আবির চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, তুই চুল খুলে গুছিস কেন? মেঘ যেন আহাম্মক হয়ে রইল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর থেকে যেন তোকে বাইরে কোথাও চুল খোলা না দেখি। যদি আর একদিন তোকে এভাবে দেখি তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ 1 মাসেও যাবে না। ছোটবেলার মাইরটা আশা করি বলিস নাই। এতটুকুন বলেই আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল।
মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল। কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। মেঘ নিজের প্রতি নিস্পৃহায় শ্বাস ফেলল। আবির ফিরে আসার পর থেকে মেঘ উদ্বেলিত, ক্রাশ খাওয়া, প্রেম প্রেম অনুভূতি সবেতে যেন পানি আর নানা বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই। যেই মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল, তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারল। মনে পড়ে গেল ছোটবেলায় আবিরের মারের কালো অধ্যায়। ছোটবেলায় আবিরই মেরেছিল শুধু তাকে। আজ পর্যন্ত মা বাবা এমনকি তানবীর এত ধমকায়, সেও কোনো দিন মেঘের গায়ে হাত তোলেনি। এত বছর পর আবির ভাই ফিরল। আবির ভাইকে দেখে মেঘ পুরনো সব কিছু ভুলে নতুনভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবেমাত্র। সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল ব্যাটায়। আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ। আচমকা রক্ত জবার ন্যায় ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল মেঘ। এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই। হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ। ফোন রিসিভ করতেই বন্যা বলল, কে রে, কই তুই, আসবি না? মেঘ কথা না বলেই কেটে দেয় কল। মেঘের গাল চুপচুপে ভিজে আছে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায়। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ। মনে মনে ক্ষুব্ধ হলো। গাড়িতে বসে বসে ফুঁসছে রাগে। এসির মধ্যে বসেও যেন কপালে ঘাম ঝরছে মেয়েটার। রাগে ক্ষোভে ওষ্ঠ উল্টালো। মনে মনে স্থির করলো আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববে না। আবির ভাই সত্যিই হিটলার। তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে? আমি ওনার কোন টাকা ধানে মই দিয়েছি? অভিমানী কণ্ঠে মনে মনে ভাবল মেঘ। এসব ভাবতে ভাবতে কোচিংয়ে পৌঁছে গেল। ক্লাস শুরু হয়ে গেছে 10 মিনিট আগে। বন্যা জায়গা রেখেছিল, তাই বন্যার পাশেই বসলো। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসে স্যার আসতে আসতে বন্যা মেঘকে ফিসফিস করে বলল, কি রে, আসতে এত দেরি হলো কেন? আর তুই না আমাকে তোর ক্রাশ বয় আবির ভাইয়ের ছবি দেখাবি বলেছিলি, কই দেখা? মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে। তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে। দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব, অন্য কিচ্ছু ভাববো না। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার দিকে। বন্যা আবার হাসতে হাসতে ধীর কণ্ঠে বলল, আমি সেই দিনই বলেছিলাম এইসব ক্রাশ টাশ কিচ্ছু না, পড়াশোনায় মনোযোগ দিক। ঠিক হলো তো আমার কথা? এরই মধ্যে স্যার ক্লাসে আসছেন। দুজনেই ক্লাসে মনোযোগ দিল। মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিক না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যার পর টিউটর আসবে, পড়া মুখস্থ করতে হবে। সকালের শাসন ভোলার চেষ্টায় মগ্ন মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেঘ। ছোট ভাই বোনের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয়, কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। দুপুরের পর থেকে একেবারের জন্য নিচে নামলো না মেঘ। মিম আর আদি কয়েকবার ডাকতেও গিয়েছিল। দরজা লাগিয়ে পড়ছে মেঘ, আসবে না বলেছে। সন্ধ্যার পরপর বাড়িতে ফেরে আবির। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠছে। চোখ পড়ে রান্নাঘরে মা কাকিয়াদের দিকে। কাকিয়াকে ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল, কাকিয়া, চিকেন পকোড়া বানাবে প্লিজ। মা কাকিয়া তিনজনই যেন অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছুই চায় না কখনো, খাওয়া নিয়েও কখনো নাক সিটকায় না, পছন্দের খাবারের নামও জানে না কেউ। আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চেয়েছে। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পর কানে আসলো মেঘের পড়ার শব্দ। অনর্গল পড়ছে। মেয়েটা শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে। আবিরের ঠোঁট বেঁকিয়ে কিছুটা হাসলো। তারপর সব এগিয়ে রুমে চলে গেল। আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল। 10 মিনিট রেস্টও নিল। তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। একটু সামনে আসতেই চোখ পড়ল মেঘের রুমের দরজা খোলা। মেঘ নেই। আবির নিজের মতো এসে সোফায় বসলো। ভাইকে দেখে মিম আর আদি আগে ছুটে পালালো, না হয় এসে বলবে পড়াশোনা নাই। আবিরকে মালিয়া খান কফি দিলেন। আবির কফি খেতে খেতে তানভীরকে কল দিল। কোথায় তুই? আমি তো পার্টি অফিসে ভাইয়া। তানভীর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কোনো দরকার? আবির সশব্দে হেসে বলল, ধুর, কিছু হয়নি। চিকেন পকোড়া বানাচ্ছে কাকিয়া, খেলে তাড়াতাড়ি আই। আচ্ছা আসছি।
কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিকই কানে এসেছে পড়ার রুমে বসা অষ্টাদশীর। বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিজেই নিজেকে প্রশ্ন করল, আবির ভাইয়া হাসছেন? উনি বাসায় ফিরেছেন? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো করে পড়ার রিভিশন দেওয়ায় ব্যস্ত হলো মেঘ। তানভীর ফিরেছে 5-7 মিনিট হবে। ফ্রেশ হয়ে নিচে এসেছে। এতক্ষণে চিকেন পাকোড়া হাজির হলো সামনে। ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা সময় সাপেক্ষ ব্যাপার, তা তাদের জানাই আছে। এজন্য ধৈর্য নিয়েই বসে বসে ফোন ঘাঁটছিল আবির। দুই ভাই আপন মনে গল্প করে পাকোড়া খেতে ব্যস্ত। এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটরের আসার জন্য। 40 মিনিট লেট, এখনও আসছে না। কি করবে বুঝতে পারছে না। পড়ছে, কিছুক্ষণ হাবিজাবি ভাবছে, আবার পড়ছে। তানভীর হঠাৎ ডাকলো, মেঘ এদিকে আয়। মেঘ ভাইয়ের ডাক শুনে কিছুটা কেঁপে উঠল। তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পরেছে, মাথায় ওড়না দেওয়া, পিঠ সবটাই ওড়না দিয়ে ঢাকা। অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে। আবির তখনও সশব্দে হাসছে। তানভীর ভাইয়া আর আবির ভাই নিজেদের মধ্যে মশকরায় ব্যস্ত। মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতেই মগ্ন। 3 দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে। বরাবরই যেন গম্ভীর। সেই বাইক কেনার দিন একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল, সেই হাসিতেই ক্রাশ খেয়েছিল মেঘ। আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। আবিরের চোখ পড়ে দূরে দরজায় দাঁড়ানো মেঘের দিকে। কয়েক সেকেন্ড পরেই হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, মেঘ পকোড়া খাবি? আয় খেয়ে যা। মেঘ যেন বড়সড় টাসকি খেলো। ভাইকে তাকে খাবার খেতে ডাকছে। এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি। তানভীর আবার ডাকলো, আয় খেয়ে যা, পরে পড়তে বসবি না। মেঘ দুপা এগুলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়ল। কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল, তোমরা খাও, আমি খাবো না। আবারও পড়ার রুমে চলে গেল মেঘ। তানভীর আর আবিরও আর বেশি কথা বলল না। খাওয়া শেষ করে আবির নিজের রুমে গেল। তানভীর পুনরায় পার্টি অফিসে ছুটল। মিটিং আছে তার। ভাই রেখেছে বিধায় মিটিং রেখে ছুটে এসেছিল সে। মেঘ টিউটরের জন্য অপেক্ষা করলো আরও 30 মিনিট। পড়তে পড়তে খিদে পেয়েছে তার। মাত্র খাবার হয়েছে, 8টাও বাজেনি। মেঘ খেতে বসেছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলো, কিন্তু টিউটর আসলো না। তাই মেঘ বই খাতা নিয়ে উপরে যাচ্ছে আর আম্মুকে বলে গেল টিউটর আসলে ডেকে দিতে। রাত 9টায় খেতে বসলেন সবাই। তানভীরও মিটিং শেষ করে বাসায় এসেছে। খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিশ নেই। তানভীর কাকিয়াকে জিজ্ঞেস করলো, মেঘ খাবে না? কাকিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল, ও তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে, বলল খিদে পেয়েছে। তেমন কথা নেই কারো মুখে। আবির কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেল। গত রাতে ঘুমোয়নি ছেলেটা। সারা দিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে মেঘ পড়েছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যেভাবেই হোক চান্স পেতে হবে। অভিমানী স্বরে বলছে, দূরের ভার্সিটি হলে ভালোই হবে। এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। ভাইয়া, আবির ভাই আমায় পাবেই না। বকবে কিভাবে আর মারবে বা কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথা ভেঙে কান্না করে দেয়। মাকে ছাড়া থাকবে কিভাবে সে?